কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে এমন একটি ঘটনা শুনতে চলেছেন যে ঘটনাটা শুনলে আপনারা শিউরে উঠবেন। একটা হন্টেড হোস্টেলে প্ল্যানচেট করার ঘটনাটা শেষ অবধি শুনুন এবং কমেন্ট করে জানান আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন। আপনিও যদি আপনার ঘটনা আমার সাথে শেয়ার করতে চান অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, তন্ত্র রিলেটেড হেল্প চান, তাহলে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো স্পন্দন, কেমন আছো? ভালো আছি দাদা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আমি যা জানলাম তুমি ত্রিবেণীতে থাকো, রাইট? এবং হ্যাঁ 2020 থেকে এখনো অবধি দাঁড়িয়ে এমন কিছু ঘটনা ঘটে চলেছে যে ঘটনাটাকে যে ঘটনাগুলো তোমাকে প্রবল ভাবে নাড়া দিয়েছে, হ্যাঁ দাদা। এবং সেখান থেকে রিলিফ পাওয়ার জন্য তুমি একটা ইভেন বইও লিখেছো, যে বইটা হ্যাঁ, পাবলিশ ওটা- হয়েছে। হ্যাঁ দাদা, আমি যে বইটা আমি ঘটনাগুলো জানতে চাই। হ্যাঁ, তুমি কি বলছিলে বলো। হ্যাঁ, যে বইটা আমি লিখেছি ওটা আমার রিয়েল লাইফ ইনসিডেন্ট গুলোর উপরেই বেস করে, যেটা আমি আজকে তোমায় বলতে যাচ্ছি। হুম 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 তো হুম। ঘটনাটা স্টার্ট করব। হ্যাঁ, ডেফিনেটলি শুরু করো, কি হয়েছিল? হ্যাঁ, তো 2020 সাল, তখন আমি সবে সবে ক্লাস 10D-11-এ উঠেছি। লকডাউন পিরিয়ড চলছে, ঠিক আছে? হুম হুম তো তখন ত্রিবেণী হচ্ছে একটা খুব স্মল টাউন এলাকা, ঠিক আছে? তো এখানে আমাদের খুব একটা ভালো স্কুলের অপরচুনিটি নেই। আচ্ছা। তো আমি ডিসাইড করেছি আমি নিট দেবো, নিয়ে আমি ডক্টর হব। তো সায়েন্স নিয়ে ভর্তি হওয়ার জন্য আমি অনেক ভালো কোনো স্কুল পাইনি। তো আমার মা ডিসাইড করে যে আমায় দুর্গাপুরে একটি স্কুলে ভর্তি করাবে, এবং সেটা অনেক বড় এলাকা জুড়ে, ঠিক আছে? তো বাহির ভাব দেখে আমরা ওই স্কুলে যাই, ঠিক আছে? তো দুর্গাপুর হুম। যেহেতু আমার বাড়ি থেকে অনেকটাই দূর, সেহেতু আমার রোজ যাতায়াত করা সম্ভব ছিল না। তো আমি ওখানে হোস্টেলে ভর্তি হই। আচ্ছা। তো ক্লাস 11-এ পড়তে, গোটা 11টা আমি পড়েছি ওখানে। তো আমার কোনো হরর ইনসিডেন্ট হয়নি, কিন্তু ঘটনাগুলো হওয়া শুরু করে যখন আমি ক্লাস 11টা পাস করি। এবার ক্লাস 11 থেকে যখন 12-এ উঠি, তখন একটা সেশন ব্রেক দেয়। যখন ছিলে ক্লাস 12 কোন সাল ছিল এটা? ক্লাস 12-এ 2021 সাল। এবার তুমি ওখানে যে ছিলে ওই সময় তো কোভিড চলছিল, হ্যাঁ, চলছিল। স্কুলে তো যেতে পারছিল না আই গেস। না, স্কুল আমাদের 2021 সাল তো অল্প অল্প খুলেছিল, কেন আমরা হোস্টেল খুলে এসে আমরা হোস্টেলেই থাকছিলাম। আচ্ছা, তো তখন স্কুল অল্প অল্প যাতায়াত হতো। বুঝতে পারছি। তারপর কি হলো? তো বিষয়টা হচ্ছে যে আমাদের ক্লাস 11-এর ছুটি দিয়ে, তো সেশন ব্রেক হয় না, একটা ক্লাস থেকে নতুন ক্লাসে উঠলে, হুম হুম তো সেশন ব্রেক দেওয়া হয়। তো বৃহস্পতিবার দিন অ্যানাউন্স করা হয় যে আজকে তোমাদের গার্জিয়ানকে কল করা হবে, নিয়ে তোমরা কথা বলবে ওয়ার্ডেনের ফোন থেকে, নিয়ে বলবে যে শুক্রবার নিতে আসতে, বৃহস্পতিবার এটা বলা হয়। হুম। তো আমরা সবাই বলি ঠিক আছে। এবার রাত্রিবেলা আমরা যখন কল করি পেরেন্টসদের, অ্যাজ ইউজুয়াল আমিও করেছি, করে মা আমায় বললো আমি এখন মুম্বাইতে আছি একটা কাজে। তো আমি এই ট্রাভেলিং এর খুব প্রবলেম হচ্ছিল তখন, লকডাউনের জন্য ফ্লাইট ডিলে ছিল, ফ্লাইট বন্ধ ছিল। তো বললাম মুম্বাই থেকে আজকে ফিরবো, তো আমি শুক্রবার যেতে পারবো না, আমি শনিবার নেবো, হোস্টেল থেকে রিসিভ করবো তোমার। তো বলে যে হোস্টেলের সাথে কথা বলে নিতে, যাতে একদিন ওরা কনসিডার করে। তো আমি বৃহস্পতিবার দিন এই কথাটা বলে রেখে আমার ক্যান্টিনে যাই খেতে। তো ওখানে আমার একটা বন্ধু থাকে, বন্ধুটার রিয়েল নেমটা আমি নিচ্ছি না, কেন ওর আপত্তি আছে। তো বন্ধুটা আমি বলবো শুভ। তো শুভর Okay. সাথে আমার কথা হয় যে
আহ, কবে কি আসবে বাবা মা নিয়ে। তো ও আমায় তখন বলে যে ওর বাবা মাও শনিবারই নিতে আসবে, কারণ কি ওর বাবা মা মেদিনীপুরে থাকে, তো মেদিনীপুর থেকে আসা ওর বাবা মার পক্ষে এই লকডাউনের পিরিয়ডে খুব প্রবলেমেটিক, তাই জন্য ও শনিবারই আসবে নিতে। তো আমরা এই কথা বলে যে যার রুমে চলে যাই, তারপর রাত কেটে যায়। পরের দিন সকালে আমাদের হোস্টেলের রুমে আমরা 4 জন থাকতাম, আমি বাদে আরো 3 জন। তো বাকি যে 3 জন থাকতো, একজন থাকতো দমদমে আর 2 জন থাকতো দীঘার সাইডে। তো ওদের বাবা মা ওদের নিতে চলে আসে। তো ওরা সবাই একে একে রুম থেকে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। তো আমার রুমে আমি একা থাকি তখন। তো আমার রুমটা ছিল গ্রাউন্ড ফ্লোরে, আর ঠিক আমার রুমের ওপরে ফার্স্ট ফ্লোরে থাকতো ওই শুভ বলে বন্ধুটি। হুম। তো এরকম সবাই চলে যাওয়ার পর বিকেল নাগাদ ও শুভ রুম থেকে নেমে আমার রুম নক করে। তো আমরা বলি যে বল কি আছে। তো আমায় বলে যে ভাই এমনি বোর হচ্ছিলাম, তো কথা বলবো কিছু। আমি বললাম আয় রুমে বস। তো বসে আমরা কথা বলছি, তখন কথা কথা ও আমায় বলে যে তুই কোনোদিন এরকম ভূতে বিশ্বাস করিস? আমি বললাম হুট করে এই কথা। আমি বললাম যে এমনি বলছে হয়তো। তো বললো যে না বল না তুই, তারপরে বলছি। তো আমি বললাম যে তুই যখন ভূতে বিশ্বাস করিস কি করিস না সেটা বল। তো আমি বললাম হ্যাঁ করি। তো ও বললো যে কবে থেকে করিস? আমি বললাম যে অনেক আগে থেকে, ছোটবেলায় কিছু ইনসিডেন্ট হয়েছিল, বাট সেগুলো প্রপারলি ভূতেরা বলতে পারি না, তো তবে থেকে করি কিছু গল্প শোনার পর। তো ও বলছে যে ভূত কোনদিন চোখে দেখেছিস? আমি বলি না এখনো অব্দি দেখিনি। হুম। তো ও বলছে যে আমি দেখেছি জানিস। আমি বললাম কি করে? বলে আমি প্ল্যানচেট করেছিলাম এককালে। আমি বললাম বা এটা খুব ভালো ব্যাপার, কবে করেছিলি? প্ল্যানচেট করেছিল? হ্যাঁ প্ল্যানচেট করেছিল। আচ্ছা। তো আমি বললাম কবে করেছিলি? বলে আমি এটা শুরু করেছি ক্লাস 8 থেকে। তো আমি বললাম ইন্টারেস্টিং ব্যাপার তো, এই বিষয় নিয়ে কথা হচ্ছে। তখন ও আউট অফ নোওয়্যার আমায় বলে যে তুই আজকে কি প্ল্যানচেট করবি? আমি বললাম আজকে তো হবে না, কেন দেখ এখনো 2 দিন বাকি। তো ও বললো কালকে কর। আমি বললাম ঠিক আছে কালকে করতে পারি, কিন্তু করবোটা কি দিয়ে, কেন প্ল্যানচেট করার জন্য ওইজা বোর্ড লাগবে। তো ও আমায় বলে যে আমি একটা ওইজা বোর্ড নিয়ে এসেছি। তো আমি তোকে জিজ্ঞেস করি যে তুই কি হোস্টেলে ওইজা বোর্ড নিয়ে এসেছিস, এখন ওইজা বোর্ড নিয়ে ঘুরছিস কেন? তো আমায় বলে যে দেখ আমার নতুন নতুন জায়গা যেখানে আমি লং রানে স্টে করব, বা হয়তো কোথাও ঘুরতে গেলাম, সেখানে আমি ওইজা বোর্ড নিয়ে যাই, সেখানে আমার স্পিড কলিং করতে খুব ভাল লাগে। মানে এটা ওর একটা হ্যাবিট টাইপের, বলতে আর অ্যাডিকশন হয়ে গেছে স্পিড কলিং করার। তো আমি বলি ঠিক আছে তাহলে কালকে রাত্রিরে আমরা স্পিড কলিং করবো। বললো ঠিক আছে। তো কয়েকদিন রাত্রির আছে, আমরা রাত্রি 9টা 9:30 ডিনার করতে যাই। তো ডিনার করতে গিয়ে আমরা ওই নিয়েই কথা বললাম ক্যান্টিনে। তারপর যে যার রুমে চলে যাই। যে যার রুমে এই জন্যই যাই কারণ কি 10টা 10:30 নাগাদ ওয়ার্ডেন এসে আমাদের রুম চেক করে দেয় যে কেউ কেউ রুমে আছে কিনা। কেন আমাদের হোস্টেলে স্ট্রিক্ট রুল ছিল যে রাত্রির বেলা যে যার নিজের রুমেই স্টে করবে, অন্য কারোর রুমে স্টে করা অ্যালাউড না, স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো ওই জন্য চেক করে যায়, তাই যে যার রুমে চলে যায়। তো ঠিক 10:30 নাগাদ ওয়ার্ডেন আসে। ওয়ার্ডেন এসে রুমটা চেক করে, বললো কেউ নেই। তো আমি বললাম না। তো উনি চলে গেলেন, তারপর উনি আর আসেন না। তো উনি যাওয়ার পর ঠিক 11টা নাগাদ শুভ বলে বন্ধুটি আসে আমার রুমে নিয়ে। আমরা এখানে একটা আলোচনায় বসি যে প্ল্যানচেট তো করবো, কিন্তু কাকে নিয়ে করব। তো ও আমায় বলে যে এরম কাউকে নিয়ে একটা করতে হবে যে রিসেন্টলি মারা গেছে। আমি বললাম রিসেন্টলি মারা গেছে বলতে আমার বাবাই আছে। আমার বাবা 2018 সালে মারা গেছে। এবার বাবাকে নিয়ে প্ল্যানচেটটা আমি আরো এই জন্য করতে চাইলাম কারণ বাবার খুব ডেথটা মিস্টিরিয়াস হয়েছিল। বাবা খুব মিস্টিরিয়াস ভাবে মারা গেছিল। কিভাবে? মানে বাবা বন্ধুদের সাথে অমরনাথ ঘুরতে গেছিলেন। হুম হুম। তো ওখানে উনি খাদে পড়ে যান। হাতে তো পড়ে যান? হ্যাঁ, এবার মানে উনি ঘোড়ার পিঠে চেপে উঠছিলেন পাহাড়ে, তখন উনি খাদে পড়ে যান। তো এটা শুনতে খুব অদ্ভুত লাগছে কারণ কি একটা মানুষ যা ফ্রেন্ড সার্কেলের মধ্যে দিয়ে যাচ্ছে, সে কোনোভাবে পিছনে রয়ে যায় এবং সে খাদে পড়ে যায়। এটা ইটসেলফ একটা মিস্টিরিয়াস ব্যাপার। আর শুধু তাই না, ওনার বডিটা যখন উদ্ধার করা হয়েছিল তখন উনি বেঁচে ছিলেন বাট কোমায় ছিলেন।
তখন উনি খুব অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করতেন, ওনার হাতে অনেক কটা সোনার আংটি ছিল, আর দ্বিতীয় কথা ওনার গলায় ডিএসএলআর একটা ক্যামেরা ছিল। তো ওই দুটো পুরো মিসিং হয়ে যায়, মানে একটা আংটি পাওয়া যায় না আর ডিএসএলআর ক্যামেরাটাও পাওয়া যায় না। তার মানে এবার কেউ কেউ নিয়ে নিয়েছিল মৃত্যুর আগে বা পরে? হ্যাঁ, মানে ওটা মিস্টিরিয়াস ভাবে গায়েব হয়ে যায়, ওটা আর খুঁজেই পাওয়া যায় না। তো ওটা কেউ ধাক্কা মেরে ফেলে দিল, নাকি কেউ ফ্রেন্ড সার্কেলের মধ্যেই করলো, নাকি উনি সত্যিই ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছিলেন, সেটা এখনো অব্দি আমরা ডিসকভার করতে পারিনি। তো ওইটা সত্য ঘটনাটা জানার জন্য আমরা বাবাকে চুজ করি প্ল্যান সেট করার জন্য। আচ্ছা। তো ও আমায় একটা কথা বলে, শুভ বলে বন্ধুটা, যে আমরা রাত 12:30 নাগাদ করবো। আমি বলি 12:30 কেন, এখনো করা যায়। ও বললো যে 12:30 থেকে 3:30 বাইবেলে বলা হয় ডেভিলস আওয়ার। আর ডেভিলস আওয়ারে ও আমায় একটা ইনফরমেশন দিল যে ডেভিলস আওয়ারে এই স্পিরিট ওয়ার্ল্ড থেকে যখন স্পিরিটরা আমাদের ওয়ার্ল্ডে আসে তখন যে পোর্টালটা থাকে সেটা খুব থিন থাকে, তো ওরা ইজিলি কানেক্ট করতে পারে, আসতে যেতে পারে। তো ওই জন্য ও ওই আওয়ারটা চুজ করলো। তো আমি এগ্রি করে এলাম, বললাম ঠিক আছে তাই করব। তো দেখতে দেখতে টাইম চলে যায়, আমরা ঠিক 12:30 নাগাদ প্ল্যানচেটে বসি। রুমটা ফার্স্টে একটু ডার্ক করে দিলাম, অ্যাটমসফিয়ার বানালাম, তারপর পর্দাগুলো দিয়ে দিলাম। একটা মোমবাতি ছিল, যেহেতু দুর্গাপুরে খুব কারেন্ট যায়, তো একটা মোমবাতি জ্বালালাম, নিয়ে দুজন মিলে বসলাম প্ল্যান সেট করতে। নিয়ে ঘরটা একটা ক্যান্ডেলের লাইটে জাস্ট দেখা যাচ্ছে এরকম ওইজা বোর্ডটা পাতলাম। প্ল্যানচেট যেটা থাকে, প্ল্যানচেট ওই ইয়েটাকে বলে, একটা ট্রায়াঙ্গেল টাইপের একটা কাঁচ লাগানো জিনিস থাকে, ওটা উপর আঙুল রেখে করে প্ল্যানচেট, হয়তো মুভিতে দেখেছে অনেকে, ওটাকে প্ল্যানচেট বলে। তো ওটা উপর আঙুল রেখে আমরা 2 মিনিট কনসেন্ট্রেট করলাম, পুরো সাইলেন্ট করে রুমটা। নিয়ে ফার্স্টে শুভ বলে বন্ধুটি জিজ্ঞেস করে যে আমাদের সাথে কেউ আছেন এই রুমে। আমরা কোনো রেসপন্স পাই না, 2 মিনিট অব্দি ওয়েট করো। তখন সে আবার জিজ্ঞেস করে যে আমাদের রুমে কি কেউ আছেন আমাদের ছাড়া, তাহলে রেসপন্স করুন। তখনও কোনো রেসপন্স আসে না। তখন আমি শুভ বলে বন্ধুটা ফলো করে বলি যে রুমে যদি আমাদের সাথে কেউ থাকেন তাহলে প্লিজ কমিউনিকেট করুন, বলুন থাকলে। তখনও কোনো রেসপন্স আসে না। এবার শুভ বলে যে ছেলেটি আছে একটু বদমেজাজি ছেলে, মানে একটুতেই রেগে যায়। তো ও রেগে গিয়ে বলে দূর, খেলবো না আর, এরকম ভাবে ভাল লাগছে না বলে বোর্ডটা জাস্ট ক্লোজ করে দিল, ক্যান্ডেলটা নিভিয়ে দিয়ে লাইট জ্বালিয়ে দিল। এবার এখানে একটা খুব ভুল জিনিস হয়েছে। কেন, প্ল্যানচেটের 3টে নিয়ম আছে, তার মধ্যে একটা নিয়ম হচ্ছে স্পিরিটের পারমিশন না নিয়ে গেমটা শুরু করতে নেই, যেটা আমরা করিনি, আমরা স্পিরিটের পারমিশন না নিয়ে শুরু করেছি। সেকেন্ডলি হচ্ছে আমরা স্পিরিটের পারমিশন না নিয়ে গেমটা হুট করে শেষ করে দিয়েছি, যেটা একদমই উচিত না। আর প্ল্যানচেটের থার্ড রুল হচ্ছে যে কবরস্থান বা শ্মশানে কোনোদিন প্ল্যানচেটটা করতে নেই। কেন, এই জায়গা করলে যে স্পিরিটকে তুমি ডাকছো তার জায়গায় অন্য কোনো স্পিরিটও চলে আসতে পারে যে তোমার হার্ম করতে পারে। তো আমরা কোনো রুলটাই ফলো করিনি। তো এইটা যখন হলো, যখন ও বোর্ডটা ক্লোজ করে এলো, তখন আমি ওকে বললাম যে ভাই তুই যে এটা করলি এটা ঠিক করলি না কিন্তু। বলে যে না ভাই দেখ, এটা ঠিক হয়নি মোটেই না, কারণ কি স্পিড তো আসেইনি, কেউ এলে তো গেম শুরু করবো। তো আমি বললাম দেখ আসেনি তুই কি করে জানলি, হয়তো সে রেসপন্স করছিল না বা রেসপন্স করতে চাইছিল না, এমনও তো হয় যে আসতে পারে। তো ও বলে যে ভয় নেই, কেউ আসেনি। নিয়ে ও আমায় হুট করে বলে যে আমি আমার ওপরের রুমে চলে যাচ্ছি, রাত হয়েছে অনেক, ঘুমাবো। তো আমি বলি যে ভাই আমার এই রুমটা আমরা এইমাত্র প্ল্যান সেট করলাম, তা আবার রুলস ব্রেক করে, তারপর তুই এখন আমার একা এই রুমটায় ফেলে সারা রাত ওপরের রুমে চলে যাচ্ছিস, আমি রাতে একা শোবো কি করে। তো ও আমায় বলে যে ভাই চিন্তা করিস না, কিচ্ছু হবে না, তুই থাক। আমি বললাম যে ভাই প্লিজ থেকে যাও। তো ও আমায় বলে যে না দেখ, ওয়ার্ডেন এলে খুব বকবে, আমি ঘুম থেকে উঠতে দেরি হয়, তোরও ঘুম থেকে উঠতে দেরি হয়, ওয়ার্ডেন বাই চান্স এসে রুম নক করলে, যে ওয়ার্ডেন দেখে ফেলে, হ্যাঁ তখন ঝামেলা হতে পারে। নিয়ে ও উপরে চলে গেল। উপরে যাওয়ার পর আমি আমার রুমে, আমার তখন ইনসমনিয়া ছিল, তো আমি ঘুমের ওষুধ খেতাম। এবার আমি যাতে ঘুম তাড়াতাড়ি আসে একটা স্লিপিং পিল খেয়ে ওখানে শুয়ে পড়ি। এবার ঘুম আসতে আসতে আমার 5-6 মিনিট লাগে, 5-6 মিনিটে ঘুমিয়ে পড়ি আমি। হঠাৎ আমার চোখ খুলে যায়, আমি ভাবি হয়তো সকাল হয়েছে, তারপর দিই না সকাল হয়নি, এখনো অন্ধকার। আমার পাশে একটা ঘড়ি রাখা ছিল, ঘড়িটা নিয়ে টাইম দেখি যে তখন 3:30, 3:40 মতো বাজে। ওটা দেখে আমার খুব ভয় লাগে।
মানে আমার বলতে গেলে এখনো গুজবাম্পস আসছে যে রাত 3:30টার সময় একটা প্ল্যানচেট খাওয়া রুমে যে ঘুমাচ্ছিল তার ঘুম ভেঙে যায় হট করে, তা আবার ভোর 3:30টার সময়। তো আমি বুঝতে পারি না আমি কি করব। আমার টেনশন হওয়ার কারণে আমি জানলাটা খুলে একটা সিগারেট ধরে, বিকজ সিগারেট খেলে টেনশন কমে অনেকে বলে। আর আমি ওটা খাওয়ার জন্যই ফলো করে খাচ্ছিলাম একটা সিগারেট। আমি জানলাটা খুলে স্মোক খাওয়া শুরু করি। এবার স্মোক করলে দেখবে গলা শুকিয়ে যায়। এবার গলা শুকিয়ে যাওয়ার কারণে আমি প্রায় 4-5টা সিগারেট খাওয়ার পর প্রায় 600 ml এর একটা জলের বোতল শেষ হয়ে গেছে। এবার খানিকক্ষণ আমি বিছনাতে বসে ওয়েট করলাম যে যদি ঘুম আসে, বাট ঘুম এলো না। ইন দ্য মিন টাইম একটা প্রবলেম হলো যে আমার ওয়াশরুম যাওয়ার দরকার পড়লো। ওকে। এখানে একটা জিনিস বলে রাখি, আমার রুম থেকে ওয়াশরুমের ডিস্টেন্সে মাঝখানে প্রায় 15-16টা রুম ছিল, মানে অনেকটা দূর। মেইন গেটে ওখানে পাশে ওয়াশরুম, আর আমার রুম তার থেকে অনেকটা দূরে। আর মাঝখানে যে রাস্তাটা থাকে ওয়াশরুম যাওয়ার, ওটা রাত্রিরে পুরো অন্ধকার থাকে, ওকে। কমপ্লিটলি ডার্ক, একটা লাইট জ্বালা না। আর একটা লাইট জ্বালা জ্বলে ওটা সার্কিট কাটা, ওটা মাঝে মাঝে ব্লিঙ্ক করে ওঠে। তো আমি খুবই ভয় পেয়ে গেলাম, আমার মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেলো তখন। আমার মানে পালস রেট বেড়ে যায় এমন অবস্থা হয়ে গেল। আমি কোনোভাবে সাহস সঞ্চয় করে দরজা খুলে বেরোলাম। বেরিয়ে জাস্ট দরজাটার ওই শেকলটা টেনে দিয়ে বাইরে থেকে কোনোভাবে যাচ্ছি। রাস্তাটা পুরো অন্ধকার, কিছু চামচিকি ওখানে ঘুরে বেড়াচ্ছে আর লাইটটা হালকা হালকা ব্লিঙ্ক করছে। আমি কোনোভাবে ভগবানের নাম নিতে নিতে ওয়াশরুম যাই, নিয়ে ওখানে ফ্রেশ হওয়ার পর হাত ধুয়ে আমি মিররের সামনে জাস্ট চুলটা সেট করছি। সেই সময় দেখি যে পিছন দিয়ে একটা ব্ল্যাক শ্যাডো হেঁটে হেঁটে চলে গেল। আমি ইমিডিয়েটলি পিছন দিকে তাকিয়ে ওয়াশরুমটা সামনে গিয়ে দেখলাম যে ওটা কেউ ছিল, মানুষ ছিল না কে ছিল। মানে এটা অ্যাকচুয়ালি দেখলে পুরোপুরি? মিরারে রিফ্লেকশন পিছন দিয়ে হ্যাঁ। একটা শ্যাডো হেঁটে হেঁটে মিলিয়ে গেল ওয়াশরুমের ভেতরে গিয়ে। আমি ওটা দেখে ইমিডিয়েটলি পিছন দিকে তাকিয়ে গিয়ে দেখলাম যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। আমি গিয়ে দেখি ওখানে কোনো মানুষ নেই, কেউ নেই, পুরো ওয়াশরুমে আমি একা। আমি ইমিডিয়েটলি দৌড়াতে দৌড়াতে রুমের দিকে এলাম কোনোভাবে। রুমের দিকে এসে রুমটা দেখ খুলতে আছে, যে রুমটা ভেতর থেকে কে লক করে দিয়েছে। আমি অনেকবার নক করলাম, অনেকবার জোরে জোরে ধাক্কাও মারলাম, কিন্তু কোনো রেসপন্স পেলাম না। তো আমি ভাবলাম যে সোহেল হয়তো রাত্রি বেলা এসছে, ঠিক আছে, এসে ও রুমটা লক করেছে, বিকজ ও মাঝে মাঝে এরকম প্র্যাঙ্ক অনেক ফ্রেন্ডদের সাথেই করতো। তো আমি ওটা ভেবেই কোনো আর গুরুত্ব দিইনি। আমি ততক্ষণ অব্দি ওটা ক্যাজুয়ালি নিচ্ছিলাম। তা আমি বললাম, ভাই দরজাটা একটু খোল, এত রাত্রে ঘরে প্ল্যানচেট করে আমি একা, তুই প্লিজ খোল, এরকম করিস না, আমার রুমের পাশেই ওয়ার্ডেনের রুম, ওয়ার্ডেন জেগে যাবে। ঠিক সেই সময় রুমের ভেতর থেকে যেটা আমি শুনলাম সেটা ভেবে আমার এখনো মানে খুবই ভয় লাগে। আমি রুমের ভেতর থেকে শুনলাম একটা হাসির আওয়াজ, আর হাসির হাসির আওয়াজটা আমার, হ্যাঁ হাসির আওয়াজ, আচ্ছা। আর হাসির আওয়াজটা পুরো আমার বন্ধুর গলার। হুম হুম হুম। তো আমি ভাবলাম যে হয়তো ওই আছে, কোনো প্র্যাঙ্ক করছে। আমি স্টিল 2-3 বার নক করে যখন খুললো না, তখন আমি পাশের আর একটা রুম ছিল, ওখানে একটা প্যারামেডিক্যালের স্টুডেন্ট পড়তো। প্যারামেডিক্যাল মানে নার্সিং, ছেলেরা যেটা পড়ে ওটা প্যারামেডিক্যাল বলে। আমাদের কলেজের ক্যাম্পাসটায় কলেজের স্টুডেন্টের মধ্যে প্যারামেডিক্যাল পড়তো, ল স্টুডেন্ট পড়তো, মেডিকেল পড়তো, অনেক বিকম পড়তো, অনেক ভেরিয়াস ফিল্ডের উপর স্টাডি হতো। অনেক বড় ক্যাম্পাস জুড়ে একটা ইনস্টিটিউট ছিল। তো ওখানে হোস্টেলে আরো অনেক ফিল্ডের স্টুডেন্টরা পড়তো। তো ওরকম একজন প্যারামেডিক্যাল স্টুডেন্ট আমার পাশের রুমটা থাকতো। আমি দাদার রুমে নক করি, দাদা ঘুম থেকে উঠে এসে বলে, স্পন্দন কি হয়েছে, এত রাত্রিরে রুম নক করলি? আমি বললাম, দাদা এরকম এরকম ব্যাপার, রুমটা এখন খুলছে না। দাদা বলে যে তুই এরকম কাণ্ড করলি হোস্টেলের ভেতর, ওয়ার্ডেন জানলে কি হবে? তো আমি বললাম, কি করবো দাদা, আজকে রাতটা যদি তুমি কাইন্ডলি তোমার রুমে একটু থাকতে দাও তাহলে খুব ভালো হয়। তো দাদা বললো, ঠিক আছে তুই আমার রুমে থাক, বাট ওয়ার্ডেন আসার আগে চলে যাস। আমি বললাম ঠিক আছে। তো আমি দাদার রুমে শুই, শুয়ে ঘুম আসে না, কেন ওরকম একটা সিচুয়েশন কারো ঘুম আসা সম্ভব না। আমি জাস্ট চোখ বুজে শুয়ে থাকি।
এই করতে করতে 7:30 বাজে। এবার 7:30 যখন বাজে তখন আমার রুমে যেতেই হবে, কারণ কি তখন আমার টুথব্রাশ আর টুথপেস্ট নিতে হবে। আর টুথব্রাশ আর টুথপেস্ট নেওয়ার জন্য আমার কোনোভাবে রুমের ভেতরে ঢুকতেই হবে। তো আমি দাদাকে ডাকলাম, দাদাকে বললাম যে দাদা তুমি একটু আমার সাথে চলো প্লিজ, রুমটা একটু খুলবো। দাদা বললো ঠিক আছে চ। নিয়ে রুমের সামনে গেলাম, রুমের সামনে গিয়ে রুমটা 2-3 বার নক করলাম, আচ্ছা। রুমটা খুললো না। দাদা অনেকবার নক করলো, খুললো না। এবার ওয়ার্ডেন তখন ক্যান্টিনে ছিল কোনো একটা কারণে। এবার দাদা তাড়াতাড়ি খাওয়ার জন্য রুমটাকে দাম করে একটা ধাক্কা মারলো, রুমটার দরজাটা ওয়াইড ওপেন হয়ে গেল, পুরো খুলে গেল। এবার আমি রুমটায় ঢুকতে হবে, পা ফেলতে হবে, দাদা আমার হাত ধরে এক টান নিয়ে বলে অ্যাকশন, দাদা ঢুকবি না। আমি বলি কেন? আমি এটা বলার পর যে রিপ্লাই দিল দাদা, সেটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। দাদা কি আমার বললো বলেছিল? নিচের দিকে তাকা। আমি নিচের দিকে তাকিয়ে দেখি আমি যেখানে পা রাখতে যাচ্ছিলাম সেখানে 3 ড্রপস অফ ব্লাড পড়ে, 3 ফোঁটা রক্ত পড়ে, ঠিক ট্রায়াঙ্গেল শেপে। একটা হুম, ট্রায়াঙ্গেল শেপ যেমন দেয়ার ফোর সাইন হয় না, ম্যাথসে করতাম হুম, দেয়ার হুম। ফোর, ওরকম শেপে 3 ফোঁটা রক্ত পড়ে। নিয়ে দাদা আমায় বললো যে এটা তো কিছুই না, রুমের সামনে এটা দেখ। আমি রুমে তাকিয়ে তো পুরো অবাক যে রুমে একটা জিনিসও নিজের জায়গায় নেই। আমরা রুমে 4টে স্টুডেন্ট থাকতাম, 4টে স্টুডেন্টের জন্য রুমে 4টে বেড ছিল, 4টে ট্রাঙ্ক ছিল, 4টে স্টাডি টেবিল ছিল, আর একটা দড়ি মেলা ছিল কাপড় জামা শুকানোর জন্য। আমি দেখি যে যে খাটগুলো আমরা শুতাম সেই খাটগুলো টিল্টেড হয়ে আছে, যেন কেউ টেনে বেঁকিয়ে দিয়েছে খাটগুলোকে। টিল্টেড পজিশনে রাখা খাটগুলো, একটাও খাট নিজের জায়গায় নেই। খাটের ওপরে চাদর বালিশ এগুলো যেগুলো ছিল সেগুলো একটাও নিজের জায়গায় নেই। একটা বালিশ মেঝেতে পড়ে, একটা চাদর গোটানো। ইনফ্যাক্ট ট্রাঙ্ক গুলো যেগুলো আমাদের জামা কাপড় থাকতো সেগুলো মেঝেতে নামানো, যেগুলো কি স্টাডি টেবিলের ওপরে থাকতো। আর সবার থেকে বড় বিষয় হচ্ছে যে কাপড় জামা যেগুলো মেলা হতো রুমের ভেতর, সেই কাপড় জামাগুলো রুমে পড়ে এবং দড়িগুলোও খোলা, দড়িগুলো অ্যাজ ইফ কেউ খুলে দিয়েছে। এটা দেখে আমি বুঝলাম যে রুমে আর যাওয়া যাবে না। দাদা আমায় বললাম তাই টুথপেস্ট দিচ্ছি, তুই হাতে লাগিয়ে আপাতত ব্রাশ করে না, তুই এখন রুমে ঢুকিস না, রুমটা লক করে চলে যা। তুই ওপরে তোর ফ্রেন্ডের রুমে চলে যা, কেন আমার কলেজ আছে, আমায় যেতে হবে। তুই ওপরে ফ্রেন্ডের রুমে গিয়ে বস, ওয়ার্ডেন যদি কিছু জিজ্ঞেস করে বলবি যে এমনি আজ তো চলে যাবো, তাই নিজের রুমে বসছি না, ফ্রেন্ডের রুমে বসে আছি। তো আমি রুমটা জাস্ট বাইরে থেকে লক করে আমি ওপরে নিজের রুমে চলে যাই, মানে ফ্রেন্ডের রুমে চলে যাই, ফ্রেন্ডের রুমে গিয়ে বসি। এবার ইন দ্য মিন টাইম ব্রেকফাস্টের টাইম, আমি আর ফ্রেন্ড দুজন মিলে নেমে ক্যান্টিনে যাই ব্রেকফাস্ট করতে। টেকফাস্ট করে আমি ক্যান্টিন থেকে বেরোচ্ছি, তখন দিয়ে আমার দাদু আর মা গাড়ি নিয়ে এসছে আমায় নেওয়ার জন্য, আর ওয়ার্ডেনও তার সাথে দাঁড়িয়ে আছে। ওয়ার্ডেন আমায় বলে যে দরজাটা খোলো, এবার আমরা গিয়ে জিনিসপত্র আর কিছু এসেনশিয়ালস নেবো, প্যাক করব, কিছু ফর্মালিটিস মানে করার পর তুমি বাড়ি চলে যাবে। এবার আমি এখানে কি করতে পারি? আমি যদি রুম খুলে ওরকম একটা দৃশ্য দেখে ওরা, তাহলে ওরা নিশ্চয়ই কিছু একটা ডাউট করবে যে এখানে কিছু একটা হয়েছে। এবার সেটার এক্সপ্লেনেশন আমি কি দেবো আমি সেটাই জানি না, বাট আমায় ফোর্সফুলি ওই দরজাটা খুলতে হবে, আমার কিচ্ছু করার নেই, আমার আর কোনো অপশন নেই। আমি হেঁটে হেঁটে গেলাম, রুমটা লক খুললাম, রুমটা লক খুলে যখন দরজাটা খুললাম, নিয়ে যেটা দেখলাম সেটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। রুম খুলে দেখি যে সব জিনিস নিজের জায়গায় রাখা, দড়িটাও টাঙানো, কাপড় জামাগুলোও মেলা, ড্রপ অফ ব্লাড ওই ট্রায়াঙ্গেল শেপে কিচ্ছু নেই, ট্রাঙ্ক গুলো নিজের জায়গায়, বই খাতাগুলো নিজের জায়গায়, রুম অ্যাজ ইট মানে যেরকম ছেড়ে গেছিলাম আগের দিন রাতে সেরকম আছে, অ্যাজ ইট ইজ রাখা আছে রুমটা। আচ্ছা। আমি ফ্যামিলির মেম্বারসদের নিয়ে গেলাম, ওয়ার্ডেনও গেল, প্যাক করলাম জিনিসপত্র। হোস্টেল থেকে আসার সময় মাকে বললাম যে তুমি একটা রিটেন লেটার দাও হোস্টেলকে, আমি আর আহ, মানে এই হোস্টেলে থাকবো না, আমি বাড়ি থেকে যখন পরীক্ষা দেওয়া হবে তখন পরীক্ষা দিতে আসবো, যখন প্র্যাকটিক্যাল হবে তখন প্র্যাকটিক্যাল দিতে আসবো, এছাড়া আমি আর কোনো কাজে এই স্কুলে আসবো না। মা এবার অ্যাজ ইউজুয়াল জিজ্ঞেস করছে কেন আসবি না? আমি বলি এখানে ছেলেমেয়েরা ভালো না, লেগ পুলিং করে, প্রবলেম হয়, আমার বন্ডিং হচ্ছে না, আর হোস্টেলের খাবারও ভালো না,
তো আমি না থাকতে চাই না, আর ওয়াশরুমটা খুব আনক্লিন, এসব জাস্ট নর্মাল বাহানা দিয়ে আমি বললাম যে যাবো না আর। তো মায়ে রাজি হয়ে গেল কোনোভাবে। তো ওই লেটারটা দিয়ে এলাম, প্রিন্সিপাল যেহেতু আমায় খুব ভালোবাসতেন, উনি ওটা অ্যাপ্রুভ করে দিলেন। তো আমি সেদিন বাড়িতে আসি। এবার বাড়িতে আসার পর আমি যাই আমার মামার বাড়িতে। এবার আমার মামার বাড়ি একটা ছোট ডেসক্রিপশন দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমার মামার বাড়িটা হচ্ছে ত্রিবেণী গঙ্গার ঘাটের পাশে, মানে এতটাই পাশে যে আমাদের মানে বাড়ির ছাদ থেকে যদি কেউ জাম্প করে তাহলে সে গঙ্গায় গিয়ে পড়বে। আর বাড়িটা হচ্ছে পুরোনো আমলের জমিদার বাড়ি। বাড়িটাতে 4খানা বাগান আছে, 20-25টা রুম আছে, 20-21টা বাথরুম আছে, টোটাল মিলে অনেকটা এরিয়া ওপর জুড়ে বাড়ি। এবার এই বাড়িরও অনেক হিস্ট্রি আছে। যেমন তো আমি বলি যে আমাদের বাড়িতে 90 বছরের পুরনো বাড়ি। এবার 90 বছর ধরে কিছু অ্যানসেস্টার অবভিয়াসলি মারা গেছেন। তো ওই অ্যানসেস্টারদের অনেকে মারা যাওয়ার পর দেখেছেন। যেমন আমাদের বাড়িতে একটা কাজের লোক আছে, ওনার নাম প্রমীলা। প্রমীলা মাসি অনেক দিন ধরে আমাদের বাড়িতে কাজ করে। এবার আমার একটা দাদু মারা যাওয়ার পর উনি যখন বাসন মাজছিলেন, উনি দেখেন যে একটা গ্যারেজের কর্নারে আমার সেই দাদু দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে ওনার দিকেই তাকিয়ে আছেন। এটা একবার না বহুবার হয়েছে। ইনফ্যাক্ট আমার দিদা এই ভূত প্রেতে অনেক মানে বলে একবার একটা তান্ত্রিককে এনেছিলেন বাড়িতে, মানে খুব সিদ্ধ তান্ত্রিক, উনি তারাপীঠে থাকতেন। তো উনি এই বাড়িতে আসার সময় আমাদের বাড়িতে গঙ্গার পাশে অনেক কটা বাগান আছে বড় বড়, ওই বাগানগুলোর দিকে তাকাতে তাকাতে আসছিলেন। তো উনি ওপরে এসে দিদাকে বলেন যে সন্ধ্যের পর তোরা কেউ বাগানে যাবি না। তো দিদা জিজ্ঞেস করে কেন। উনি দিদাকে বলেন যে ওই বাগানে অনেক অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়, যারা কিনা পাঁচিলে বসে থাকে, গঙ্গার ওই গাবাটার সামনে ঘুরে বেড়ায়, ওখানে সন্ধ্যের পর যাওয়া ঠিক হবে না, তোরা কেউ যাবি না। তো এবার পয়েন্টে আসি যে ওই বাড়ির ছাদে আমি রোজ রাতে স্মোক করতে উঠতাম, কেন যেহেতু জয়েন্ট ফ্যামিলি সেহেতু কোনো রুমে স্মোক করা আমার পক্ষে পসিবল ছিল না। তো আমি রোজ রাত 10টা 10:30টায় ছাদে উঠে স্মোক করতাম। ততদিন পর্যন্ত কিচ্ছু হয়নি। এবার যাই আমি হোস্টেল থেকে ফিরে এসেছি, এসে ছাদে উঠে স্মোক করছি। আমি একটা সাইডে দাঁড়িয়ে স্মোক করছিলাম, আর ওই সাইডে ছিল বাগানের সাইডটা, যেখানে অনেক বড় বড় গাছের পাতা, গাছের ডাল ছাদের ওপর লিন করা ছিল। এবার ছাদে অলওয়েজ একটা ঠাকুর ঘরের সামনে ছোট্ট আলো জ্বলতো, যেটা ছাদের একটা সাইডে গিয়ে পড়তো আলোটা। আমি স্মোক করতে করতে দেখি যে ওই যেখানে আলোটা পড়ছে ওখান দিয়ে আস্তে আস্তে একটা ব্ল্যাক শ্যাডো হেঁটে হেঁটে যাচ্ছে, আস্তে আস্তে ফুটস্টেপস দিয়ে ফেলে ফেলে হেঁটে হেঁটে যাচ্ছে। আমি দেখে কিছুক্ষণ যাও ফ্রিজ হয়ে গেলাম, কারণ কি কোনো মানুষ রাত 10টা 10:30 আমাদের বাড়িতে কোনো কারণ ছাড়া ছাদে ওঠে না। আর দ্বিতীয় কথা হচ্ছে কোনো রাস্তার মানুষের শ্যাডো ওখানে পড়বে না, কেন ছাদ 4তলায়, আর নিচে কোনো মানুষ হাঁটলে তার ছায়া 4তলায় পড়া কোনোভাবে সম্ভব না। যাই হোক, তো আস্তে আস্তে ছায়াটা হাঁটতে হাঁটতে 1 সেকেন্ডের জন্য আমার দিকে টিল্ট করে দেখলো, দেখে মানে পুরো শ্যাডো ফিগার, না ওটা মানুষ না ওটা কিছু, মানে একটা কমপ্লিট শ্যাডো ব্ল্যাক ফিগার হেঁটে হেঁটে আমার দিকে 1 সেকেন্ড তাকালো, তাকিয়ে আম গাছের পাতার মধ্যে গিয়ে কোথায় মিলিয়ে গেল। আমি ওটা দেখে 2 মিনিটের জন্য রিয়েলাইজ করলাম যে কি হয়েছে আমার সাথে। নিয়ে আমি মানে ফুল স্পিডে দৌড়ে যখন সিঁড়ি দিয়ে নামলাম, নেমে ঘরে গিয়ে এই কথাটা আমি দিদাকে বললাম। দিদা আমায় বললো এরপর থেকে আর ছাদে রাত্রিবেলা উঠবি না। আমি দিয়ে করলাম ঠিক আছে। তার পরের দিনের ঘটনা, আমি আবার স্মোক করতে ছাদে উঠি। কেন অবভিয়াসলি আমি দিদাকে এটা বলতে পারি না যে স্মোক করতে ছাদে উঠি, তো দিদাকে প্রপার এক্সপ্লেনেশন দিতে পারিনি। তো রাত 10টা 10:30 নাগাদ আবার আমি ছাদে উঠি। ছাদে ওঠার পর আমি এবার যাই ন্যাড়া ছাদের দিকে, কারণ ওই ছাদের দিকে আমি আর থাকিনি, যেহেতু আগের দিন এই ইনসিডেন্টটা হয়েছে, সেহেতু আমি ওই ছাদের দিকে আর যাইনি, আমি ন্যাড়া ছাদের দিকে গেছি। এবার ন্যাড়া ছাদের দিকে আমি সেদিন একটা আমার ফ্রেন্ডের সাথে কলে ছিলাম। সেদিন কনজিউরিং ইউনিভার্স নিয়ে একটা কি মুভি বেরিয়েছিল, প্রবাবলি অ্যানাবেল বোধহয়। তো
আমি অ্যানাবেলের ডেসক্রিপশন দিচ্ছিলাম তাকে, যে অ্যানাবেল হেগিন্স একটা ডল ছিল, কিভাবে হয়। তো এইসব নিয়ে কথা হচ্ছে। এইসব নিয়ে কথা হতে হতে আমি নেড়াছাদে একটা এন্ডে যাই। হঠাৎ করে আমি 3-4 পা পিছিয়ে আসি। আমায় কেউ এত জোরে পুশ করে, বুকে ধাক্কা মারে, যে আমি 3-4 স্টেপ পিছিয়ে আসি। পিছিয়ে আসার পর আমি ভাবি যে এটা সত্যি কি কেউ ধাক্কা মারলো, নাকি আমি পা স্লিপ কাটলাম। আমি কিছুক্ষণ পর রিয়েলাইজ করি যে না, বুকে আমার হালকা ব্যথা করছে, কেউ যথেষ্ট জোরে ধাক্কা মেরেছে আমার। আমি ইমিডিয়েটলি ফোনটা কাট করে দৌড়ে দৌড়ে ছাদ দিয়ে নামি। ইনফ্যাক্ট ছাদ দিয়ে যখন আমি নামছিলাম আর যখন ছাদটা আমি পেরিয়ে সিঁড়ির দিকে যাচ্ছিলাম, তখন আমার কানের পাশে আমি উইসপারের সাউন্ড পাই, যে কেউ কোনো কথা বলছে, বাট কি বলছে সেটা ক্লিয়ার না, বাট উইসপারের সাউন্ড পাই আমার কানের সামনে। ইনফ্যাক্ট আমি যতক্ষণ সিঁড়ি দিয়ে নামছিলাম সেই সাউন্ডটা আমার কানের সামনে ছিল। যাই আমি ঘরে এন্টার করে এলাম, সেই সাউন্ডটা আর পাওয়া গেলাম না। রুমে ঢুকে আমি আয়নার সামনে আমার শার্টটা ওপেন করে চেস্টটা চেক করছি। আমার চেস্টের দুটো হাতের এরকম ছাপ, 5টা আঙুলের লাল ছাপ। তো এইটা হওয়ার পর আমি সেদিন একটা প্রতিজ্ঞা করি যে সূর্যাস্তের পর আমি আর কোনোভাবে ছাদে উঠবো না এই বাড়ির। তো আমি তার পরের দিন আমার বাড়ির পাশে, মানে এই ঘাটের বাড়ির পাশে আর একটা বাড়ি আছে যেখানে আমি থাকি। এই ঘাটের বাড়িটা হচ্ছে আমার মামার বাড়ি। তো আমি ওই বাড়িটায় থাকি মেনলি। এই বাড়িটায় রাত্রির বেলা এসে আমি শুয়ে আছি। এবার রাত 12টা 12:30 বাজে, তখন আমি কানে হেডফোন লাগিয়ে একটা মুভি দেখছি। মুভি দেখতে দেখতে আমি হুট করে একটা সাউন্ড পাই যে অ্যাঙ্কলেটে নুপুর পরে কেউ ছন্দে ছন্দে হাঁটছে। আমি ফার্স্টে ভাবলাম হয়তো এটা মুভিরই কোনো পার্ট। আমি একটা হেডফোন কান থেকে খুলি, দেখি আওয়াজটা আরো ক্লিয়ার হলো। আমি সেকেন্ড হেডফোনটাও কান থেকে খুলি, আওয়াজটা আরো ক্লিয়ার হলো। তখন আমি রিয়েলাইজ করি যে আওয়াজটা ডাইনিং থেকে আসছে, মানে আমার রুম থেকে বেরিয়েই ডাইনিং, এই ডাইনিং এ কেউ ছন্দে ছন্দে নুপুর পরে হেঁটে বেড়াচ্ছে। আমি 5 মিনিট আমার বেডে ফ্রিজ হয়ে পুরো বসছিলাম, কারণ কি আমার মা আমার পাশের ঘরে ঘুমায়, আমার রুমে আমি পুরো একা ঘুমাই। আর আমার রুম থেকে বেরিয়েই ডাইনিং, সেখানে একটা এরকম অ্যাঙ্কলেট সাউন্ড। এবার আমাদের ডাইনিং এ একটা ছোট আলো জ্বলে। ওই ছোট আলোর রিফ্লেকশনে আমার দরজার নিচের ফাঁকটা দিয়ে আমি দেখি যে একটা শ্যাডো বারবার মুভ করছে, কিন্তু ওটা মায়ের শ্যাডো না। আমি সেটা মোর দ্যান শিওর, কেন মা রাত 12টা 12:30টায় ঘুম থেকে কোনোদিন ওঠে না। মা 10টা 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে, তারপর সেই ভোরবেলা ওঠে। আমি 5-6 মিনিট ফ্রিজ হয়ে আমার বিছানায় বসে আছি। 5-6 মিনিট পর নুপুরের আওয়াজটা বন্ধ হলো আস্তে আস্তে। আমি রুমটা খুলি, খুলে কোনোভাবে ডাইনিং এ যাই দেখার জন্য কিউরিয়াসিটিতে যে কে ছিল। আমি ডাইনিং এ গিয়ে দেখি ডাইনিং পুরো ব্ল্যাঙ্ক, না কেউ আছে, না কেউ হাঁটছে, না কোনো নুপুর, কিচ্ছু নেই। আমি মাকে রুমটা একবার নক করি। মা ঘুম থেকে উঠে বলে যে কি হয়েছে। আমি মাকে বলি, মা এরকম একটা নুপুরের আওয়াজ পেলাম, তুমি কি পেয়েছো সেম আওয়াজটা? মা বলে, তুই এত রাত অব্দি জেগে আছিস তাই তুই হ্যালুসিনেট করছিস, ঘুমিয়ে পড়, ওটা তোর হ্যালুসিনেশন আর কিছু না। তো আমি অ্যাজ ইফ নিজের রুমে চলে আসি, এসে ঘুমিয়ে পড়ি। ঠিক তার পরের দিনের কথা, সন্ধেবেলা মা আমায় বলে যে আমি একটু বাজার দোকানে যাচ্ছি, তুই বাড়িতে একা থাক, বাড়িতে পাহারা দে। আমি মাকে বলি ঠিক আছে, কিন্তু আমি যদি তোমার সাথে যেতাম তাহলে ভালো হতো না? বাড়িতে আমি একা থাকবো, আর আমার সাথে এতগুলো ইনসিডেন্ট হয়ে আসছে, তো আমি যদি তোমার সাথে যেতাম বেটার হতো না? মা বলছে না না, তাহলে বাড়ি পাহারা কে দেবে, এমনি চোর বেশি আছে এই এলাকায়, তো তুই এখানে থেকে পাহারা দে, কোনো কিছু হবে না, উপরে ঠাকুর ঘর আছে, কিচ্ছু হবে না, তুই থাক। আমি বললাম ঠিক আছে। তো মা চলে যাওয়ার পর আমি আমার নিজের রুমটা লক করি, নিয়ে মায়ের রুমে যাই। মায়ের রুমটা আমি ঢুকে ভেতর থেকে লক করে দিই, নিয়ে বিছানার ওপর বসি, নিয়ে একটা ফ্রেন্ড করে মাইন্ডটাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য ওর সাথে গল্প করি। 5-6 মিনিট হয়েছে গল্প করেছি, আমার বেডের নিচে কেউ যেন দাম করে একটা ঘুষি মারার আওয়াজ পেলাম। আমি ফ্রেন্ডটা বললাম, ভাই বেডের নিচ থেকে এরকম একটা আওয়াজ এলো।
ও আমায় বললো বেডের নিচে একবার উঁকি মেরে দেখ কেউ আছে কিনা। আমি বললাম কেউ নেই, আমার বাড়িতে পুরো আমি একা আছি। ও আমায় বললো তাও একবার দেখ কি হতে পারে, একবার দেখ। আমি বেডের নিচে তাকিয়ে দেখি পুরো ব্ল্যাঙ্ক, কেউ নেই, কিন্তু আওয়াজটা বেডে ঘুষি মারার বেডের নিচ থেকেই এসছে। তো আমি চুপচাপ ফ্রিজে বললাম যে ভাই প্লিজ তুই আমার সাথে একটু কথা বল, আমি খুবই ভয় লাগছে, আমি একা কি করবো বাড়িতে বুঝতে পারছি না, মাও বাইরে থেকে দরজা দিয়ে গেছে, আমি বাড়ি থেকেও বেরোতে পারবো না, আমি এখানে পুরো মানে আটকে গেছি, তুই একটু আমার সাথে কথা বলে আমার মাইন্ডটা ডিস্ট্রাক্ট কর। ও আমার সাথে কথা বলছে, তার ঠিক 2-3 মিনিট পর ডাইনিং থেকে দাম করে একটা কাঁচ ভাঙার আওয়াজ এলো। আমি ইমিডিয়েটলি দরজাটা খুললাম, খুলে ডাইনিং এ গেলাম কিউরিওসিটিতে যে কি ভাঙলো। গিয়ে দেখছি না সবকিছু নর্মাল, টেবিলের ওপর কিছু বাটি রাখা ছিল কাঁচের, সেগুলো অ্যাজ ইট ইজ রাখা, একটা ফ্লাওয়ার জার রাখা ছিল সেটাও অ্যাজ ইট ইজ রাখা, রান্নাঘরেও সব বাসন অ্যাজ ইট ইজ রাখা, কিচ্ছু ভাঙেনি। ইনফ্যাক্ট মেঝেতে একটা কাঁচের টুকরো পড়ে নেই কোথাও। আমি এরকম দেখছি, হুট করে আমার চোখ যায় সিঁড়িটার দিকে, যে সিঁড়িটা ছাদে উঠছে। সিঁড়িটার দিকে চোখ যাই গেছে, আমি দেখি, আমার বলতে গিয়ে এখনো গুজবাম্পস আসছে, সিঁড়িটা দিয়ে একটা শ্যাডোই ফিগার ইনহিউম্যান স্পিডে উঠে যাচ্ছে, মানে ওই স্পিডে কোনো হিউম্যান উঠতে পারবে না একটা সিঁড়ি দিয়ে। তো শ্যাডোই ফিগারটা যাই সিঁড়ি দিয়ে উঠে এলো, ওটা দেখে আমি খুব স্পিডে দৌড়ে এসে রুমে ঢুকি, রুমে ঢুকে লক করি, নিয়ে ফ্রেন্ডটাকে পুরো ঘটনা এক্সপ্লেন করছি। ইন দ্য মিন টাইম দিয়ে নিচে দরজা খোলার আওয়াজ, মা এসছে, মা এসে দরজা নক করলো আমার, আমি খুললাম। মা আমায় বলছে যে কেউ কি এর মাঝখানে এসেছিল, আমি বলি না, কেন? বলে না একটা লোক আসার কথা, একটু দরকারে কথা বলবে, তো ওই জন্যই জিজ্ঞেস করলাম। আমি বললাম ঠিক আছে। তো মা ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমার রুমে এসে বসেছে, নিয়ে দুজন মিলে গল্প করছি। এরম টাইমে আমাদের ছাদ থেকে আমরা আওয়াজ পাই যে কে দুব দাব করে একটা মোশনে হাঁটছে, মানে 3-4 স্টেপ নিচ্ছে আবার থেমে যাচ্ছে, 3-4 স্টেপ নিচ্ছে আবার থেমে যাচ্ছে। তারপরে আওয়াজটা শিফট হয়ে গেল বাঁশ, আমাদের ছাদে কিছু বাঁশ রাখা ছিল আর কিছু ইট রাখা ছিল, সেগুলোকে র্যান্ডামলি কেউ সরাচ্ছে, পুরো স্পষ্ট আওয়াজ পাওয়া যাচ্ছে। মা আমায় বললো সেটা কি ভামবিড়াল সরাচ্ছে, তোর কি মনে হয়? আমাদের একটা ভামবিড়ালের পক্ষে এত বড় বাঁশ আর এত বড় বড় থানির সরানো সম্ভব না। তো মা বললে এটা কি? আমি বললাম দাঁড়া একটু থামো, আর একটুক্ষণ যদি হয় একটু অবজার্ভ করি, তারপর যদি না হয় আমরা কোনো পুরোহিত টুরোহিত ডাকবো। তো বললো ঠিক আছে। এই আওয়াজটা 5-6 মিনিট চলে, তারপর নিস্তব্ধ। ঠিক সেই রাতের কথা, সেই রাতে আমি রুমে শুয়ে আছি, আমার রুমের বাইরে আবার সেই ছন ছন করে নুপুরে আওয়াজ, কেউ যেন মোশানে নুপুর পরে হাঁটছে। এই নুপুর আওয়াজটা বিগত 5 মিনিট ধরে হয়, হওয়ার পর থেমে যায়। থেমে যাওয়ার ঠিক 2 মিনিট পর ছাদে কে হেঁটে বেড়াচ্ছে। এই হেঁটে বেড়ানোর শব্দটা প্রায় 2-3 মিনিট আসে, তারপর বাঁশগুলো সরানোর শব্দ আসে। তো এইসব দেখে আমি খুবই ঘাবড়ে যাই। কোনোভাবে সেই রাতটা কাটিয়ে আমি পরের দিন সকালে মাকে বলি যে চলো আমরা মায়াপুরে যাই, মায়াপুরে গিয়ে একটু ভগবানের দর্শন করে আসি, যদি কোনো এফেক্ট হয়। তো আমরা পরের দিন মায়াপুর যাই। মায়াপুর গিয়ে আমরা ভগবানের দর্শন করতে গেছি। এবার এই বাড়িটা ফাঁকা রাখা যাবে না বলে এই বাড়িটায় সেই রাত্রিটা আমার মামা ছিল। এবার আমরা ভগবানের দর্শন করে যখন হোটেল রুমে এসেছি, রুমে এসে রাত্রি 9:30 বাজে, তখন তখন আমার মামা আমার মাকে ফোন করেছে, করে বলে যে আমার খুব ভয় লাগছে, ছাদে কে কন্টিনিউয়াসলি জোরে জোরে হেঁটে বেড়াচ্ছে আর বাঁশগুলোকে সরাচ্ছে আর ইটগুলোকে বারবার আছাড় মারছে, পরিষ্কার আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু আমি যখনই ছাদে যাচ্ছি দেখছি ছাদ পুরো ফাঁকা, কোনো বিড়াল বিড়াল কেউ নেই। তো মা আমার মামাকে বলে যে তুই রুম লক করে ঘরে আলো জ্বালিয়ে শুয়ে থাক। পরের দিন সকাল অবধি, যখন আমরা সকাল ভোরবেলা ট্রেন ধরে ফিরি, মামা আমাদের পুরো ঘটনাটা ব্রিফলি এক্সপ্লেন করে, এবং মামা বলে যে এই আওয়াজটা সারা রাত ধরে এসছে। তো কোনো লাভ না হওয়ায় মা ভাবে যে একটা হোমযজ্ঞ খাওয়াবে। তো কথা চলছে কোনো পুরোহিতের সাথে, এরম সময় আমি বাড়ি থেকে একটু বেরোই যে ফুচকা খাওয়ার জন্য। এবার এখানে একটা জিনিস বলে রাখি যে আমাদের যে কালীতলার যে বাড়িটা আছে, যেখানে নুপুর আওয়াজ আমরা পাচ্ছিলাম,
সেই বাড়িটার ঠিক অ্যাডজেসেন্ট সাইডে একটা 11 কাঠার জমি আছে, যেটা এখন আমরা বিক্রি করে দিয়ে এখন ওটা রিনোভেট করে অনেকে থাকছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তখন 2021-22 সালে এটা একটা জঙ্গল এরিয়া ছিল, জঙ্গল, বড় গাছ, হ্যাঁ, এখানে লোকেরা এসে ড্রিঙ্ক করতো, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন ছিল। তো আমি ওখান দিয়ে বেরিয়ে 8টা 8:30 ফুচকা খেতে গেছি। আমি ফুচকা খেয়ে যখন ফিরছি বাড়িতে, বাড়ি গলিটায় ঢুকেছি, ওই মাঠটার দিকে আমার চোখ যায়। তখন শীতকাল, মাঠটার দিকে আমি দেখি একটা লোক না মেয়ে, ওটা কে কে জানে, এরকম একটা সাদা কাপড় মুখ অব্দি জড়িয়ে, মানে বাবু হয়ে হাঁটু গেড়ে ওখানে একটা মাঠের কোনায় বসে আছে। আমি ফার্স্টে ভাবলাম যে হয়তো কোনো লোক ড্রিঙ্ক করে এরম বসে আছে, এই বলে আমি ইগনোর করে ঘরে ঢুকে যাই। ঘরে ঢুকে চাবি দিয়ে আমি উঠছি গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে, তখন আমার মাথায় স্ট্রাইক করলো যে শীতকালে যেই হোক ড্রিঙ্ক করে একটা সাদা কাপড় জড়িয়ে মাঠে কেন বসে থাকবে। এক্স্যাক্টলি। তো আমি ইমিডিয়েটলি গ্রাউন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরে ওঠার মাঝখানে একটা জানলা আছে, ওটা খুলে মাঠটার দিকে তাকাই। উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ডস, তুমি বিলিভ করবে না, ওখানে আর কেউ নেই। জাস্ট 5-6 সেকেন্ডের মধ্যে ওখানে আর কেউ নেই, পুরো মাঠ ফাঁকা। কি বলছো? তারপর কি হলো? তারপর আমি ইমিডিয়েটলি জানলাটা বন্ধ করে নিজের রুমে যাই। মা এসে বলে যে পুরোহিতের সাথে কথা হয়েছে, আর 1 সপ্তাহ পর একটা ভালো পবিত্র দিন আছে, ওই দিন আমরা সত্যনারায়ণ করবো বাড়িতে। তো আমি এগ্রি করে যাই। তো এরকম ভাবে 1 সপ্তাহে সেম ফ্রিকোয়েন্সিতে ব্যাপারগুলো চলে। 1 সপ্তাহ পর সকালে আমি ঘুম থেকে উঠেছি, মা আমায় ডেকে খুব রেগে বলছে যে এগুলো করবি না। আমি বলি কেন, কি হয়েছে? বলে তুই জানিস তোর জন্য আমার কতটা ক্ষতি হচ্ছে। আমি বলি কেন, আমি করেছিটা কি? বলে এরম যেন তো আর না করতে দেখি। বলছি ঠিক আছে, কি করেছিস সেটা তো বলো। বলে রোজ রাত 3টে 3:30 নাগাদ তুই আমার রুমে এসে নক করিস কেন? আমি বলি 3টে 3:30 অব্দি আমি কোনোদিন তোমার রুমে আজ অব্দি নক করি না, আমি জেগে থাকি মানছি, কিন্তু আমি তোমার রুমে কোনোদিন 3টে 3:30 অব্দি নক করি না। তো মা বলছে তাহলে তুই করিস না তো কি ভূতে করবে? তো এরকম ভাবে 2-3 দিন চলে। 3 দিন পর আমার মা এসে বলছে যে না, এটা তুই সত্যিই করছিস না। আমি বলি কেন? বলে 3টে 3:30 নাগাদ প্রত্যেক দিন আমার রুমে ঠিক 3বার কেউ নক করছে, আর ঠিক আমার গলায় কেউ মাকে মা মা করে 3বার ডাকছে। আর মা তোমরা knock যখনই করতে আর দরজাটা ডাকছে? হ্যাঁ, আচ্ছা। আমার গলায় মামা করে মাকে 3বার ডাকছে, আর ঠিক 3বার নক করছে, 3বারের বেশি একবার না, 3বার নক করছে আর 3বার ডাকছে। এবং মা যখন দরজাটা খুলছে কেউ নেই। তো Okay. এটা আমি মানে সত্যিটা কি জানার জন্য আমি মায়ের রুমে একদিন রাত্রে শুতে যাই। আমি নিচে একটা গদি পেতে চাদর দিয়ে রাত্রে শুই। তুমি বিলিভ করবে না যে সেই রাতে কিচ্ছু হয় না, কোনো নখ, কোনো মায়েরকে আমার গলায় ডাকা, কিচ্ছু না। ঠিক তার পরের দিন যখন আমি নিজের রুমে শুই, পরের দিন সকালে মা উঠে আমায় আবার বলে যে 3বার আবার কে নক করেছে। ইনফ্যাক্ট এবার নিজের দরজা মানে মেইন দরজাটা নক করেনি, এবার বারান্দা যে অ্যাটাচ ব্যালকনিটা ছিল মায়ের রুমের সাথে সেই দরজাটা নক করেছে। আর মজার বিষয় হচ্ছে যে ব্যালকনিটা পুরো এই মাঠ যেখানে ওই সাদা চাদর দিয়ে লোকটিকে আমি বসে থাকতে দেখেছিলাম, ঠিক ওটার ফেস করা বারান্দা। ওই বারান্দায় 3বার নক করে আমার গলায় মাকে ডেকেছে। মা এইবার দরজাটা খোলেনি। ওকে। এরকম আরো 2-3 দিন যাওয়ার পর মায়ের শরীর এতটা ডিটোরিয়েট হয়ে যায় যে একদিন সন্ধ্যাবেলা মা এরকম সেন্সলেস হয়ে যায়। মা যোগা ক্লাস করায়, মায়ের কিছু স্টুডেন্ট করছিল নিচে স্টুডিওতে যোগা ক্লাস, তখন মা মানে এরকম সেন্সলেস টাইপের হয়ে যায়। মাকে ইমিডিয়েটলি একটা নিয়ার বাই হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং আইসিইউতে অ্যাডমিট করা, এবং ডক্টর বলল যে শরীরে কোনো অসুবিধা নেই, প্রেশার নর্মাল, কোনো কিচ্ছু নেই, শরীর পুরো নর্মাল, কিন্তু মায়ের শরীর খারাপ কেন হচ্ছে সেটা কিচ্ছু বোঝা যাচ্ছে না। মায়ের ফেন্ট হয়ে যাওয়া, মায়ের থেকে থেকে মাথায় ব্যথা করা, মায়ের হুট করে শরীরে টায়ার্ডনেস ফিল হওয়া, উইকনেস ফিল হওয়া, এই সবগুলো কেন হচ্ছে ডাক্তারও বুঝতে পারছে না। কিন্তু এদিকে
মায়ের বিপি নর্মাল, মায়ের সুগার নেই, সবকিছু নর্মাল, কোলেস্ট্রল নর্মাল, কিন্তু মায়ের শরীর ডিটোরিয়েট করে যাচ্ছে। হুম হুম তো পরের দিন সকালে আমরা ডিসাইড করলাম যে ত্রিবেণীতে তো কোনো ভালো হসপিটালও নেই, আমরা মাকে অ্যাপোলো শিফট করাবো। তো অ্যাম্বুলেন্স একটা বুক করা হলো। তো সেই রাত্রিটা আমি পুরো রাত জেগে থাকি, এবং সেই রাতে আমি বাড়িতে পুরো একা। আর আমি সেই রাতটা মায়ের রুমেই ছিলাম, যেখানে বারবার নক হতো। আমি রাত্রিরে এক ফোঁটা ঘুমাইনি, কেন মা আমায় বলেছিল জেগে থাকতে, যদি কোনো দরকার লাগে তাহলে ফোন করবে, তাই জেগে থাকতে বলেছিল। তো আমি সারা রাত জেগে ওই রুমটাতেই বসে থাকি। তুমি বিশ্বাস করবে না, ওই রুমে একটাও নক হয়নি, কেউ আসেনি, কোনো নুপুর আওয়াজ নেই, কেউ আমার শুধু ভয়েসে তোমার ডাকে। মা শুনতে পেতেন? এটা শুধু মাই শুনতে পেত। ইনফ্যাক্ট আমাদের ডাইনিং এ সিসিটিভি লাগানো ছিল, আমরা যখন সিসিটিভির ফুটেজও চেক করি, কোনো মানে এন্টিটিকে দেখা যায়নি যে রুমটা নক করছে। অনেক সিসিটিভি ফুটেজ আমি দেখেছি যে কোনো ক্রিয়েচার দেখা যাচ্ছে, যে ঘোষলি ক্রিয়েচার ঘুরে বেড়াচ্ছে, বাট আমাদের সিসিটিভিতে কোনো কিচ্ছু ধরা পড়েনি। ওকে। তো মাকে অ্যাপোলো যখন নিয়ে যাই, সেই দুটো রাত আমি আমাদের কলকাতা একটা বাড়িতে থাকি, এবং মা যখন সুস্থ হয়ে ফিরে আসে, তারপর থেকে নখ হওয়া একদম স্টপ, কোনো নখ নেই। তো ইন দ্য মিন টাইম আমি What does it 2022 mean সালে, basically তাহলে? হ্যাঁ মানে কেন হচ্ছিল নখগুলো? হ্যাঁ সেটাই এখনো বোঝা যায়নি। মানে বিষয়টা হচ্ছে যে 2022 সালে আমি ভগবদ গীতা পড়ে, স্পিরিচুয়াল রিলস দেখে আমি বৈষ্ণব হয়ে যাই, এবং আমার গলায় তুলসী মালা পরি একটা, তার সাথে নৃসিংহ কবচ। নৃসিংহদেবকে বলা হয় উগ্রদেব। আর নৃসিংহদেব মানে আপনার কি বলে ওটাকে, প্যারানর্মাল বিষয়গুলো থেকে মানুষকে প্রোটেক্ট করে। মানে ঘোষলি ক্রিয়েচার্স, ডিমন্স, এগুলোতে নৃসিংহ কবচ পড়লে আর তুলসী মালা পড়লে প্রোটেকশন হয়। তো আমি একটা পড়েছিলাম, হুম হুম ইনফ্যাক্ট এখনো পড়ে আছি। এবার বিষয়টা হচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য এভরিথিং ওয়াজ নর্মাল। আফটার 1-2 উইকস কি হলো, আমার মায়ের রুম আবার কে ঠকঠক করছে। মা ঘুম থেকে উঠে একদিন বলে যে কাল রাত্রিরে আবার কে ঠকঠক করেছে। আমরা ইমিডিয়েটলি ডিসাইড করি কিছু বৈষ্ণব কমিউনিটির সাথে যোগাযোগ করে যে আমরা বাড়িতে একটা বৈষ্ণব সেবা রাখবো, যে ভগবানের নাম কীর্তন করব, বৈষ্ণব সেবা হবে, ভগবানের পুজো হবে, প্রসাদ বিতরণ হবে, এগুলো হবে, আমরা একটা রাখবো। ইনফ্যাক্ট আমরা রাখি কয়েকদিন পর। তারপর থেকে ওটা পুরো স্টপড, ওটা আর কিচ্ছু হয়নি, বাড়িতে আর কোনো ছাদে হাঁটার আওয়াজ নেই, ইট ছড়ানোর আওয়াজ নেই, কিচ্ছু না, পুরো স্টপ। হুম ঠিক 2026 সাল, এই বছর হুম কয়েক মাস আগে থেকে আবার কে রুম নক করছে। আমরা তখন বাধ্য হয়ে বিভিন্ন লোককে এটার ব্যাপারে সলিউশন জিজ্ঞেস করি। কেউ আচ্ছা। বলল কর্পূর জ্বালিয়ে বাড়ির বাইরে ফেলে দাও, কেউ বলল লেবু লঙ্কা বাড়ির বাইরে ঝুলিয়ে রাখো, কেউ বলল হয়তো তোমরা কোনো রিচুয়ালস করলে হয়তো এটা যাবে। বাট দুটো খুব প্রপার এক্সপ্লেনেশন আমি পেয়েছিলাম। তার মধ্যে একটা হচ্ছে যে যেহেতু আমি প্ল্যানচেটটা করেছিলাম, হুম সেই রাত থেকে হয়তো বাবা আমার মানে সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে হুম হুম কোনোভাবে, কেন স্পিচটা কমিউনিকেট করে কিছু বলতে চায়। তো হুম। বিষয়টা হচ্ছে যে আমরা অনেক ওয়ে খুঁজি এটা সলিউশনের জন্য, বাট প্রপার কোনো ওয়ে পাই না। তখন আমরা যাই একটা সিনিয়র বৈষ্ণবের কাছে, যিনি অনেক বছর ধরে মানে এই লাইনে আছেন। তো আমি তা মানে তাকে গিয়ে জিজ্ঞেস করি যে এরম এরম ব্যাপার, আমি কি হচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছি না। হুম তো উনি বলেন যে দেখো, যেহেতু তোমার বাবা যখন মারা গেছিলেন, তখন তোমার পরীক্ষা চলাকালীন তুমি বাবার শ্রাদ্ধ করতে পারোনি। তোমার পিসির ছেলে মানে তোমার দাদা তোমার বাবার পুরো কাজটা করেছিল। ইনফ্যাক্ট তোমার বাবা মারা গেছে অপঘাতে। এবার অপঘাতে যারা মারা যায় তাদের আত্মা খুব চট করে একটা শান্তি পায় না, তাদের অনেকবার অনেক জন্ম নিতে হয়, তারপর গিয়ে শান্তি পায়। তো তুমি একে কাজ করনি, তার উপর হচ্ছে তুমি গয়াতে গিয়েও পিণ্ড দান করনি। তো এর জন্য হয়তো উনি
মুক্তি চাওয়ার জন্য তোমায় বারবার কমিউনিকেট করার চেষ্টা করছেন। আচ্ছা। তো আমি বললাম যে এটা একটা রিজন হতে পারে, কিন্তু আবার বৈষ্ণব সেবা দিলাম একটা। তারপরে এই নখগুলো এখনো বন্ধ হয়নি, এই নখগুলো এখনো চলে যায়। ইনফ্যাক্ট 2 দিন আগেও নখ এসেছিল, কিন্তু একটা বিষয় এখানে হয়েছে যে ফ্রিকোয়েন্সিটা নখ করার কমেছে। আগে যেমন রোজ নখ করতো, এখন হার্ডলি 2-3 দিনে একবার কি 1 সপ্তাহে 2বার এরকম নখ হচ্ছে। আর শুধু আমার রুম বাদ দিয়ে মায়ের রুমেই হচ্ছে, মায়ের রুমেই নখ হচ্ছে, মাকেই ডাকছে আর মাকেই পজেস করার চেষ্টা করছে হয়তো, কারণ মায়েরই বারবার শরীর খারাপ হচ্ছে। আর যতবারই নক করছে ততবারই মায়ের শরীর ডিটোরিয়েট করে যাচ্ছে। আমার সাথে কিচ্ছু হচ্ছে না, আমার শরীর খারাপ হচ্ছে না, আমার রুমে কেউ নক করছে না। ইনফ্যাক্ট আমার সাথে কিচ্ছু হয়নি আজ অব্দি, মানে এই নক রিলেটেড বিষয়টা যা হয়েছে শুধু মায়ের সাথে হয়েছে। ওকে। আর আমার সাথে যেগুলো হয় সেগুলো বলতে, আমি যখন দুপুরবেলা বা রাত্রিবেলা রান্না করি, তখন রান্না করতে করতে অনেক সময় দেখি যে একটা শ্যাডোই ফিগার খুব ইনহিউম্যান স্পিডে, যে স্পিডে মানুষ দৌড়াতে পারবে না সেই স্পিডে ছাদে চলে গেল, কিংবা সেই স্পিডে ছাদ থেকে নেমে গেল, কিংবা সেই স্পিডে হয়তো বাথরুমে চলে গেল, কিংবা ইনফ্যাক্ট মায়ের দরজা খুললে দেখি যে শ্যাডোটা বারান্দায় দাঁড়িয়ে আছে, আমি যাই ঢুকলাম বারান্দা থেকে মিলিয়ে গেল। এইগুলো I অনেকবার know দেখা যে আছে। এটা তোমার Sorry. বাবারই স্পিরিট। হতে পারে, কেন বাবার কাজটা তো আমি সেই সময় করিনি, তো হতে পারে। বাট এরকম পোল্টারগাইস্ট অ্যাক্টিভিটি কিন্তু হতো না তোমার বাবার মাধ্যমে। হ্যাঁ সেটাই, আমরা যেহেতু সেদিন বাবাকে নিয়ে প্যারানর্মাল স্পিড কলিংটা করেছিলাম, হুম হুম। সেহেতু হয়তো বাবা আমার সাথে আবার রিকানেক্ট করার চেষ্টা করছে। তোমরা এখনো কিন্তু কোনো এটা সলিউশনে যাওনি? সলিউশনে গিয়েছি, বাট প্রপার সলিউশন কিছুই পাচ্ছি না। কেন অনেক কিছু আমরা ট্রাই করে দেখেছি, বাট প্রপার সলিউশন কিছু হচ্ছে না। মানে ফর দ্য টাইম বিং হয়তো ইনসিডেন্ট গুলো বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ইন লং টার্ম লং রান সলিউশন আবার শুরু হয়ে যাচ্ছে। সেটা পাও? কি বল? লং হ্যাঁ, টার্ম সলিউশনটা পাওনি? লং টার্ম সলিউশন কিছু পাওয়া যাচ্ছে না, ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে, শর্ট টার্মে হচ্ছে না, কিন্তু লং টার্মে গিয়ে আবার সেই হচ্ছে। ইনফ্যাক্ট তুমি ফোন করার 2 মিনিট আগে আমি ছাদ থেকে হাঁটা আওয়াজ পেলাম। বাড়িতে তো মানে এখনো রেগুলার বেসিসে এটা ফিল হয়? রেগুলার বেসিসে, আজ যেমন দুপুরবেলা যখন রান্না করছিলাম, আমি দুপুরবেলা রান্না করার সময় আমি একটা জিনিস নোটিস করলাম যে আমাদের যে সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাওয়ার সিঁড়িটা, সেই সিঁড়িটার মুখে একটা শ্যাডোই ফিগার দাঁড়িয়ে আমায় কনস্ট্যান্টলি অবজার্ভ করে যাচ্ছে। আমি যাই ওদিকে আর চোখে তাকিয়ে দেখছিলাম, যাই ওদিকে তাকালাম, কেউ নেই, পুরো ভ্যানিশ। কিন্তু আমি এইটুকু সিওরিটি দিয়ে বলতে পারি যে ওখানে প্রপার একটা শ্যাডো ফিগার দাঁড়িয়ে আমায় কন্টিনিউয়াসলি অবজার্ভ করে যাচ্ছিল। সাংঘাতিক তো পুরো এটা। ইনফ্যাক্ট সিসিটিভিতেও কিছু ধরা পড়েনি, সিসিটিভিতে? সিসিটিভিতেও কিচ্ছু ধরা পড়েনি। সিসিটিভি রেকর্ডিং যখন চেক করা হয়েছে পুরো ব্ল্যাঙ্ক, কিচ্ছু নেই। তুমি একা আছো? হ্যাঁ আর এখনো কন্টিনিউয়াস বেসিসে এই ব্যাপারটা চলছে? চলছে, এখন ফ্রিকোয়েন্সিটা কম কিন্তু চলছে। হ্যাঁ দাদা, তো এই ঘটনাটা রিসেন্টলি 1-2 মাস আগেকার, ঠিক আছে? হুম হুম। তো 2 মাস আগে যখন আমি এরকম সিঁড়ি দিয়ে নামছিলাম, মানে ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে নামছিলাম, ঠিক আছে, হুম হুম। আমি একটা আওয়াজ পাচ্ছিলাম যে অ্যাজ ইফ আমার পিছন পিছন কেউ নামছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এবার আমি পিছনে তাকিয়ে দেখি কেউ নেই। তারপর আমি যখন গ্রাউন্ড ফ্লোরে নামলাম, ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোরে নেমে দেখি যে আমার পিছনে প্রপার একটা, আর চোখে দেখি প্রপার একটা শ্যাডো ফিগার দাঁড়িয়ে। আমি পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। তো আমার খুব ভয় হওয়ার কারণে আমি মাকে নিচে ডাকলাম, নিয়ে বললাম, মানে মা নিচেই ছিল, তো মাকে আমি ডাকলাম, নিয়ে বললাম তুই ওপরে চল, তোমার সাথে কিছু কথা আছে। ওপরে গিয়ে আমি রান্না করছিলাম তখন, তো আমি সবজিগুলো কাটছি, হুট করে একটা স্ট্রেঞ্জ ইনসিডেন্ট আমার সাথে হলো, যেটা বললে মানুষ বিশ্বাস করবে না। আমার প্যান্টের ভেতরে, ঠিক আছে, পকেটে কোনো ফুটো নেই, কিন্তু আমার প্যান্টের ভেতরে কি একটা নড়ে উঠলো। আমি প্যান্টটা ঝাড়লাম, দেখি প্যান্টের ভেতর থেকে একটা 5 টাকার কয়েন গড়িয়ে পড়েছে আমার প্যান্টের ভেতর দিয়ে। আমি ভালো করে পকেট চেক করলাম যে পকেটে কিছু ছিল না তো। পকেট চেক করে দেখি যে পকেটে কোনো ফুটো নেই,
পকেট কিচ্ছু হয়নি, কিন্তু প্যান্টের ভেতর থেকে করতে একটা 5 টাকার কয়েন গড়িয়ে পড়লো। ইনফ্যাক্ট 5 টাকার কয়েনটা আমার বললাম পড়েছে, থাক নেবো না বলে আমি মাকে ডাকলাম। মাকে ডেকে বললাম এই 5 টাকার কয়েনটা এই তোমার? মা এসে বলে কোথায় 5 টাকার কয়েন? ওখানে কোনো 5 টাকার কয়েন ছিল না। হুম। আর এরকমই আর একটা সেম ইনসিডেন্ট হয়েছিল হুম হুম। যে আমাদের মানে বাথরুমটা একটু খুব একটা বড় না, ছোট, ঠিক আছে। আচ্ছা। রাত্রির বেলা কোনো হাওয়া নেই, গরমকাল, মানে একটাও গাছের পাতা নড়ছে না। হুম হুম। আমি ওয়াশরুমে রাত্রে যাব, কন্টিনিউয়াসলি দেখি উইদাউট এনি হাওয়া, ফ্যান চলছে না, হাওয়া নেই, গাছে একটা পাতা নড়ছে না, মানে খুবই গরম একটা ওয়েদার। আমাদের এই দরজা, বাথরুমটা মানে বাথরুমের দরজাটা খালি খোলা বন্ধ হচ্ছে, মানে উইদাউট এনি, মানে কোনো হাওয়া পাস করানোর জায়গাই নেই, এয়ার প্যাসেজ ওখানে কিছুই নেই, কিন্তু বারবার খোলা বন্ধ। ইনফ্যাক্ট আমরা বাথরুমে ঢুকে দরজাটা খুললাম, খুলে যখন ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে যখন বেরোলাম, তখন দেখি যে ট্যাপটা আপনা আপনি খুলে গেল, মানে জল পড়ছে। আমি ভয়ের চোটে আমি কোনোভাবে আর ওয়াশরুমে যাইনি ট্যাপ বন্ধ করতে। বাট তার 2-3 ঘন্টা পর রাত্রির বেলায় কথা, ওই 2:30-3টে নাগাদ আমি রুম থেকে যখন বেরোই ওয়াশরুমের দিকে ফ্রেশ হতে হতে, তখন দেখি যে কলটা বন্ধ হয়ে গেছে। আমি মায়ের রুম নক করলাম, বললাম কি তুমি কল বন্ধ করে এসছো? মা বলে যে না, আমি বাথরুমের মধ্যে যাইনি, আমি 3টে 3:30 নাগাদ একবারই যাই, আমি এখন যাইনি, ওয়াশরুমটা কোনো কলও খুলিনি, কোনো কলও বন্ধ করিনি। তো আমাকে বললাম যে তাহলে এটা কে করলো? মায়ের সে একই অ্যান্সার, যে তুই হ্যালোসিনেট করছিস, ঘুমিয়ে যা, কোনো অসুবিধা নেই, অ্যাজ ইফ বেঙ্গলি প্যারেন্টস নর্মাল অ্যান্সার। তো এইগুলোই কিছু ঘটনা যেগুলো আমার সাথে গত 5-6 বছর ধরে 2020 সাল থেকে হয়ে আসছে কন্টিনিউয়াসলি, মানে ফ্রিকোয়েন্সি কম বেশি হতে পারে কিন্তু কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। হয়তো শর্ট টার্মের জন্য বন্ধ থাকছে, বাট ইন এ লং রান সেগুলো আবার কোনো না কোনো ভাবে ফিরে আসছে। পার্মানেন্ট সলিউশন এটা এখনো অব্দি আমার ফ্যামিলিও খুঁজে পাইনি, আমিও খুঁজে পাইনি। বাট আমরা যেহেতু বৈষ্ণব এখন, সেহেতু আমরা নৃসিংহ চতুর্দশীর দিন অনেক বড় করে, মানে বৈষ্ণব সেবা, ভগবানের নাম কীর্তন গাওয়া, তারপর মঙ্গল আরতি যেটা সকালে হয়, এগুলো করছি। বাট লং টার্ম এখন কোনো সলিউশন পাচ্ছি না। বাট একটা জিনিস এখানে ভালো হয়েছে যে আমি যবে থেকে তুলসী মালা আর এই নৃসিংহ কবচটা পড়েছি, সেহেতু আমার সাথে আর কিছু হচ্ছে না, মানে আমার আশেপাশে এলেও আমার হয়তো টাচ করতে পারছে না বা কোনো হার্ম করতে পারছে না, বাট প্রেজেন্সটা বুঝতে পারছি। বুঝতে পেরেছে। মানে তোমার ঘটনাগুলো বেশ আলাদা ধরনের ছিল, মানে রিপিটেটিভ হন্টিং হয়েছে তোমার সাথে। হ্যাঁ, এটা মানে চট করে খুব একটা দেখা যায় না। থ্যাংক ইউ ভাই ঘটনাগুলো শেয়ার করার জন্য। থ্যাংক ইউ দাদা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টেক কেয়ার, গুড নাইট। হ্যাঁ, শিওর দাদা। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিওফাইড। আপনিও যদি আমার সাথে আপনার নিজের লাইফে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, তন্ত্র রিলেটেড কোনো গাইডেন্স অথবা অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অব্দি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন। কিউরিওফাইট প্রেজেন্টস ঘোস্টলি কল রেকর্ডিং, আ হরর অডিও ডকুমেন্টারি বাই কৌস্তভ কুমার। এবার ভয় পাবে